আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 100 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে পরপর সমস্ত পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 100 নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা। এই জীবিকা কি? জীবিকা হলো জীবন ধারণের জন্য গৃহীত পেশা বা বৃত্তি। আরও সহজভাবে বলতে গেলে পেটের ভাত জোগানোর জন্য আমাদের আশেপাশের বিভিন্ন মানুষ যে সমস্ত কাজের সাথে নিযুক্ত থাকেন সেই কাজগুলোকেই বলা হয় ওই মানুষগুলোর জীবিকা। যেমন তোমার বাড়ির আশেপাশে যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন তাদের জীবিকা হলো কৃষিকাজ। তোমার বাড়ির আশেপাশে যারা বিভিন্ন অফিসে চাকরি করেন তাদের জীবিকা হলো অফিসে কাজ করা। যারা বিভিন্ন ব্যবসা করেন তাদের জীবিকা কি? ব্যবসা। ঠিক সেভাবেই পাহাড় অঞ্চলের মানুষের জীবিকা কি বা তারা কি কি ধরনের কাজ করেন সেগুলোই আমরা পাঠ্য বইয়ের এই অংশে জানবো। দেখো এখানে কি বলা হচ্ছে, রোশনদের পরিবার দার্জিলিংয়ে থাকে, পাহাড় ছেড়ে সমতলে চলে এসেছে। দার্জিলিং একটা পাহাড়ি এলাকা। রোশনের বাবা ওখানে চা পাতা তৈরির কারখানায় কাজ করেন। এখন যদি প্রশ্ন করা হয় যে চা পাতা তৈরির কারখানা পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে, উত্তর হবে দার্জিলিংয়ে। রোশন রহমতকে জিজ্ঞাসা করলো, তোর বাবা কি করেন? রহমত বলল, আমার বাবা দীঘা থেকে কম দামে কাজু বাদাম কিনে এনে শহরে বেশি দামে বিক্রি করেন, তাতেই আমাদের সংসার চলে। তো এইখান থেকে জানা যাচ্ছে যে দীঘায় কাজু বাদাম সস্তায় পাওয়া যায়। এখানে রহমতের বাবা এই কাজু বাদাম বিক্রির ব্যবসা করেন, আর রোশনের বাবা কি করেন? চা পাতা তৈরির কারখানায় কাজ করেন। এনাদের দুজনের জীবিকা আলাদা। দিদিমণি বললেন, নানান অঞ্চলে নানা ধরনের জীবিকা তোমরা দেখতে পাবে। আবার চাষ করা বা মাছ ধরার মতো জীবিকা নানা অঞ্চলে দেখা যায়। কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে। আসলে নানা অঞ্চলে নানা ধরনের জীবিকা দেখা যায়। এখানে দিদিমণি বলেছেন যে কে কোথায় থাকেন তার ওপর জীবিকা নির্ভর করে। কেন? কারণ নদীর আশেপাশে, বড় নদীর আশেপাশে যারা থাকেন তারা নদীকে কেন্দ্র করে বিভিন্ন কাজ করেন, যেমন মাছ ধরা, নৌকো তৈরি করা। পাহাড়ি অঞ্চলে যারা থাকেন তারা পাহাড়কে কেন্দ্র করে বিভিন্ন কাজ করেন, যেমন পাহাড়ের রাস্তা তৈরি করা, পাহাড়ের চা পাতা তৈরির কারখানায় কাজ করা, পর্যটন শিল্পের সাথে যুক্ত বিভিন্ন কাজ করা। সমভূমি অঞ্চলে যারা থাকেন সেখানে তো সমতল, সেখানে চাষবাস ভালো হয়, তো অনেকেই সেখানে কৃষিকাজের সাথে যুক্ত। সমতল অঞ্চলে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ব্যবসা বাণিজ্যও ভালো হয়। এখানে অনেকে বিভিন্ন চাকরির সাথেও যুক্ত থাকেন। এই কারণেই দিদিমণি বলছেন যে কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে। তো রিনা বলল যে ঠিক বুঝলাম না দিদি। রিনা কি বলল? যে বুঝলাম না যে কে কোথায় থাকে তার উপর কেন জীবিকা নির্ভর করবে, যেটা আমি একটু আগেই তোমাদের বোঝালাম। তখন দিদিমণি বললেন, আমাদের রাজ্যে ভূভাগটা সব জায়গায় সমান নয়। কোথাও উঁচু পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও শুধু চাষের জমি। এছাড়াও আছে নদী, সমুদ্র, জঙ্গল। এই কারণেই পাহাড়ি অঞ্চলের মানুষেরা বিভিন্ন ধরনের কাজ করেন, আবার মালভূমি অঞ্চলের মানুষেরা অন্য ধরনের কাজ করেন, আবার সমতল ভূমি অঞ্চলের মানুষেরাও অন্য ধরনের কাজ করেন। তো এখান থেকে যদি অন্যরকম প্রশ্ন করা হয় যে আমাদের রাজ্যের ভূভাগটা কেমন, অর্থাৎ আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ, এখানকার ভূভাগটা কেমন, উত্তর লিখবে আমাদের রাজ্যে ভূভাগটা সব জায়গায় সমান নয়। কোথাও উঁচু পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও শুধু চাষের জমি। এছাড়াও আছে নদী, সমুদ্র, জঙ্গল। দিদিমণি রোশনকে জিজ্ঞেস করলেন, তুমি দার্জিলিংয়ে যখন থাকতে তখন চা পাতা তৈরির কারখানা ছাড়া আর কোথায় কোথায় কি কি কাজ করতে মানুষকে দেখেছো?
রোশন বলল দার্জিলিং বেশ ঠান্ডা জায়গা। এ প্রসঙ্গে বলি পশ্চিমবঙ্গের সবথেকে শীতলতম জায়গা যদি হয় সেটা দার্জিলিং। টয় ট্রেনে বা জিপে ওদের ঘোরান, হোটেলে থাকার ব্যবস্থা করে দেন, খাবার বা শীতের পোশাক ওইসব পর্যটকদের বিক্রি করেন। তো দার্জিলিং যেহেতু বেশ ঠান্ডার জায়গা এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম, দেখতে অনেক সুন্দর 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 ঘোরার জায়গা রয়েছে। তো এই প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে প্রচুর মানুষ দার্জিলিংয়ে ঘুরতে যান। এই যে ঘুরতে যান অন্যান্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় পর্যটন। কি বলা হয়? পর্যটন। তো এই কারণে এই পর্যটন শিল্পের জন্য ওই জায়গাটা খুব বিখ্যাত। তো ওখানকার স্থানীয় মানুষেরা কি করেন, অন্যান্য জায়গা থেকে যারা ঘুরতে যান তাদেরকে জিপে করে বিভিন্ন জায়গায় ঘোরান, টয় ট্রেনে চাপান, হোটেলে থাকার ব্যবস্থা করে দেন, সেই সমস্ত পর্যটকদের কাছে খাবার ও শীতের পোশাক বিক্রি করেন। মোট কথা ওইখানকার প্রচুর মানুষ এই পর্যটন শিল্পের সাথে যুক্ত। এখান থেকে যদি প্রশ্ন আসে যে টয় ট্রেন কোথায় দেখা যায়, উত্তর হবে দার্জিলিংয়ে। এছাড়াও অনেকে হাতের তৈরি জিনিসও ম্যালের আশেপাশের রাস্তার ধারে বিক্রি করেন। জঙ্গলের কাঠ থেকে নানা আসবাব ও প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করেন। দেখো, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত এই দার্জিলিং বা পাহাড়ি অঞ্চলে। তার মধ্যে কি কি রয়েছে আমরা একটু স্মরণ করে নিই। তার মধ্যে রয়েছে চা পাতা তৈরির কারখানায় কাজ করা, তার মধ্যে রয়েছে পর্যটন শিল্পের নানা কাজের সাথে যুক্ত, তার মধ্যে রয়েছে হাতের তৈরি নানা জিনিস বিক্রি করা, তার মধ্যে রয়েছে জঙ্গলের কাঠ থেকে নানা আসবাব ও প্যাকিং বাক্স তৈরি করা। তবে কি পাহাড়ে চাষ হয় না? ধান, স্কোয়াশের চাষ হয়, ফুল চাষ হয়, আর হয় কমলা লেবু, নেসপাতির মতো ফল। তাহলে যদি প্রশ্ন আসে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে কিসের কিসের চাষ হয়, উত্তর হবে ধানের চাষ হয়, স্কোয়াশের চাষ হয়, ফুলের চাষ হয়, কমলা লেবুর চাষ হয়, নেসপাতির মতো ফলের চাষ হয়। দিদিমণি বললেন উঁচু নিচু ভূমিভাগ হওয়ায় ফসল ভালোভাবে করা যায় না। যেহেতু পাহাড়ি অঞ্চল উঁচু নিচু অঞ্চল, সেখানে ফসলের চাষ ভালোভাবে করা যায় না। পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষ করতে হয়। এই যে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চাষ করা, এই পদ্ধতিকে বলা হয় ধাপ চাষ। কি বলা হয়? ধাপ চাষ। যদি প্রশ্ন আসে ধাপ চাষ কাকে বলে, উত্তর হবে পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষ করার পদ্ধতিকে বলা হয় ধাপ চাষ। এছাড়াও ওখানের স্কুল কলেজে পড়ানো, অফিসের কাজ আর ব্যবসা করা অনেকের জীবিকা। অর্থাৎ এই সমস্ত কাজের সাথেও দার্জিলিংয়ের বিভিন্ন মানুষ নিযুক্ত। তো এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে আলোচনা করো, কেমনভাবে উত্তরে লিখবে পাহাড়ি অঞ্চলের মানুষেরা বিভিন্নভাবে তাদের জীবিকা নির্বাহ করেন। যেমন ক, তারা চা পাতা তৈরির কারখানায় কাজ করেন। খ, পর্যটকদের গাড়িতে ঘোরান, হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। গ, পর্যটকদের কাছে খাবার, শীতের পোশাক বিক্রি করেন। ঘ, জঙ্গলের কাঠ থেকে নানা আসবাব ও প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করেন। ও, এছাড়াও স্কুল কলেজে পড়ানো, অফিসের কাজ প্রভৃতি অনেকের জীবিকা। এখানে অনেকগুলো পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা তোমাদের সুবিধা মতন পয়েন্টগুলোকে সহজ করে লিখতে পারো বা এখান থেকে অন্তত 3 থেকে 4টে মুখস্থ করে রাখতে পারো। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 101 নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে কত জায়গায় কত রকম জীবিকা। নিচের ছবিগুলিতে কে কী কাজ করছেন তা ছবির নিচে লেখো। দেখো, প্রথমেই পাথরের খাদানে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখা যাচ্ছে যে কয়লা খনিতে কাজ করছেন। তারপরে কি দেখা যাচ্ছে কারখানায় কাজ করছেন। তারপরে দেখা যাচ্ছে চাষের জমিতে কাজ করছেন, বা আরও সহজভাবে বলতে গেলে ধানের জমিতে ধানের চারা রোপণ করছেন। তো ছবি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এক এক জায়গার মানুষেরা এক এক রকম জীবিকার সাথে যুক্ত। অসিত বলল, বাবা বলেন বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ
পাথরের খাদানে কাজ করেন। তাহলে যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলের মানুষ পাথরের খাদানে কাজ করেন, উত্তর হবে বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ। জাহাঙ্গীর বলল, একবার ট্রেনে যেতে রানীগঞ্জে কয়লা খনির কথা আমি শুনেছিলাম। তাহলে যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে, উত্তর হবে রানীগঞ্জে। দিদিমণি বললেন, শুধু রানীগঞ্জ কেন, বর্ধমান জেলার আরও অনেক জায়গায় কয়লা তোলা হয়। রানীগঞ্জ যেহেতু পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত, তো দিদিমণি বললেন যে এই শুধু রানীগঞ্জে নয়, বর্ধমান জেলার আরও অনেক জায়গা থেকেই কয়লা তোলা হয়, অর্থাৎ অনেক জায়গাতেই কয়লার খনি রয়েছে। এ কাজে বহু মানুষ কাজ করে জীবিকা চালান, অর্থাৎ বর্ধমানের প্রচুর মানুষ এই কয়লা খনিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আর এই কয়লাকে ব্যবহার করেই গড়ে উঠেছে নানা কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র। কয়লাকে ব্যবহার করে তাপ বিদ্যুৎ তৈরি হয়, যা থেকে আমরা আমাদের বাড়িতে বিদ্যুৎ পাই এবং বিদ্যুতের সাহায্যে চালিত বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। এতেও অনেকে কাজ করেন, অর্থাৎ এই কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্রতেও অনেকে কাজ করেন। পাহাড় ও মালভূমির অংশটুকু বাদ দিলে পশ্চিমবঙ্গের বাকি প্রায় সব অংশই সমভূমি এবং নিচু জলা জায়গা। এ প্রসঙ্গে বলে রাখি, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এই অংশগুলো কিন্তু মালভূমি অঞ্চল। তো এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং মালভূমি অঞ্চলের অংশটুকু বাদ দিলে আর বাদবাকি সমস্ত অংশই সমভূমি অঞ্চল বা নিচু জলা জায়গা, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া। এসব জায়গার মানুষ কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা করা, নানা অফিসের চাকরি করেন। তাহলে সমভূমি অঞ্চল বা নিচু জলা জায়গার মানুষজন কোন কোন জীবিকার সাথে যুক্ত? কৃষিকাজের সাথে, মাছ ধরার সাথে, ব্যবসা করা বা নানা অফিসে চাকরি করার কাজের সাথে যুক্ত। রুমা বলল, জঙ্গলের আশেপাশে যারা থাকেন তাদের তো অফিসে চাকরি বা চাষের কাজ করার সুবিধে নেই, তবে তাদের জীবিকা কি? মনীষ বলল, জলপাইগুড়িতে জঙ্গলের পাশে আমার মামার বাড়ি। তাহলে পশ্চিমবঙ্গের কোথায় জঙ্গল রয়েছে? জলপাইগুড়িতে। ওখানকার লোকেরা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করেন, কেউ কেউ কাঠ চেরাইয়ের কলেও কাজ করেন। দিদিমণি বললেন, জঙ্গল থেকে শুধু যে কাঠ পাওয়া যায় তা নয়, মধু, পাতা, গাছের ঔষধি অংশ সংগ্রহ করেন জঙ্গল এলাকার মানুষ। তাহলে যদি প্রশ্ন করা হয় যে জঙ্গলের আশেপাশের মানুষদের জীবিকা কী বা তারা কী ধরনের কাজ করেন, উত্তরে লিখতে পারো যে জঙ্গলের আশেপাশের লোকেরা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করেন, কাঠ চেরাইয়ের কলেও অনেকে কাজ করেন। এছাড়াও জঙ্গল থেকে মধু, পাতা, গাছের ঔষধি অংশ অনেকে সংগ্রহ করেন। এছাড়াও মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ বা নৌকো তৈরিকেও অনেকে নিজেদের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। তো এই যে মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ করা, নৌকো তৈরি, এগুলো সাধারণত নদী বা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার মানুষেরা করে থাকেন। এরপর বলা হচ্ছে, এবার তোমরা নিচের তালিকাটি তোমাদের অভিজ্ঞতা থেকে বা বড়দের সঙ্গে আলোচনা করে লেখো। কোন অঞ্চল? চাষ জমির আশেপাশে। জীবিকার নাম কি? এই চাষ জমির আশেপাশের মানুষেরা কী ধরনের জীবিকার সাথে যুক্ত? কৃষিকাজ, ব্যবসা, অফিসে চাকরি প্রভৃতি কাজের সাথে যুক্ত। কোন অঞ্চল? খনি এলাকায়। এখানকার মানুষেরা কয়লা তোলা জীবিকার সাথে যুক্ত। কোন অঞ্চল? ঘন জঙ্গলের পাশে। এখানকার মানুষেরা কাঠ, মধু, গাছের ঔষধি অংশ সংগ্রহ করার কাজের সাথে যুক্ত। নদী বা সমুদ্রের আশেপাশে। এখানকার জীবিকার নাম কি? মাছ ধরা, নৌকা তৈরি করা ইত্যাদি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।